কাহিনী শুরু হয় পৃথিবী থেকে হাজার হাজার কিলোমিটার নিচে লুকিয়ে থাকা এক রহস্যময় জগৎকে ঘিরে। এই অদ্ভুত জগতের আকাশ থেকে শুরু করে পানির গভীরতা পর্যন্ত ছড়িয়ে রয়েছে ভয়ঙ্কর সব প্রাণীর রাজত্ব। আর এই জগতের রক্ষক হলো কিংকং। একদিন তাকে একটি ছোট বানরের সঙ্গে একটি নদীর তীরে দেখা যায়, কিন্তু তখনই সে বুঝতে পারেনি সে ধীরে ধীরে একটি সুকল্পিত ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছে। ছোট বানরটি আগে থেকেই বুঝে গিয়েছিল নদীর পানির নিচে এক ভয়ঙ্কর শিকারী লুকিয়ে আছে। তবুও সে ইচ্ছে করে কংকে পানিতে নামতে উৎসাহ করে, কিন্তু তার এই চালাকি কংয়ের চোখে কিন্তু তা এড়ায় না। চারপাশের বাতাসের গন্ধ শুঙেই সে বুঝে যায় আজ তার জন্য বড়সড় একটি শিকার অপেক্ষা করছে। এরপর কং নির্ভয়ে পানিতে নেমে গোসল করতে শুরু করে। অন্যদিকে ছোট বানরটি ভয়ে কাঁপছিল। সে ভাবছিল কং যদি তার পরিকল্পনা বুঝে ফেলে তাহলে আর তার রক্ষা নেই। তাই সে যথেষ্ট পরিমাণ স্বাভাবিক থাকার চেষ্টা করে এবং সে পানি পান করতে থাকে। ঠিক তখনই পানির নিচ থেকে এক অদ্ভুত প্রাণী দ্রুত গতিতে তাদের দিকে ছুটে আসে। গোসলের মাঝে কংও বিপদের আভাস পেয়ে যায়। সে পেছনে তাকাতেই বিশাল এক ড্রাগন হা করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। এই দৃশ্য দেখে ছোট বানরটি মনে মনে খুশি হয়ে যায়। সে ভাবে তার পরিকল্পনা সফল হয়েছে। তাই সে নিজেকে বাঁচাতে দ্রুত তীরের দিকে ছুটে পালাতে শুরু করে। মাটির ওপর তো কং অসংখ্য যুদ্ধ জিতেছে, কিন্তু পানির ভেতরে এমন প্রতিপক্ষের মুখোমুখি সে আগে কখনো হয়নি। কং যখন ড্রাগনের আক্রমণ সামলানোর চেষ্টা করছে, ঠিক তখনই ড্রাগন তাকে টেনে পানির গভীরে নিয়ে যায়। কিন্তু সে জানতো না কং রেগে গেলে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এইদিকে ছোট বানরটি ভাবছিল এইবার সে চিরতরে কংয়ের হাত থেকে মুক্তি পেয়ে গিয়েছে, কিন্তু পরের মুহূর্তেই কংয়ের বিশাল কুঠোর তার সামনে এসে পড়ে যায়। কিছু বুঝে ওঠার আগে কং ড্রাগনের কাটা মাথাটি তার সামনে ছুঁড়ে ফেলে। এই দৃশ্য দেখে ছোট বানরটি তো ভয়ে কাঁপছিল। সে ভয়ে ভয়ে ভাবে এইবার কং নিশ্চয়ই তাকে ভয়ঙ্কর শাস্তি দেবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কং তার কিছুই করে না, বরং নিজের কুঠার তুলে হালকা ইশারা করে তাকে সামনের দিকে এগিয়ে যেতে বলে। আসলে ছোট বানরটি জানতো না নিজের মতো আরেকজন সঙ্গীকে খুঁজে পাওয়ার আশায় কং হাজার হাজার বছর ধরে এই রহস্যময় জগতে একাই ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন তাকে ক্ষুধার সঙ্গে লড়াই করতে হয়েছে। তার উপর এই জগতের ভয়ঙ্কর নেকড়ে গুলোকে তাকে প্রায় তাড়া করত। শত শত নেকড়ে একসঙ্গে আক্রমণ করলেও কং বড় বড় লাফ দিয়ে কোনো মতে নিজের প্রাণ বাঁচাতো। কিন্তু এইবার নেকড়েদের দল কিছুতেই তাকে ছাড়তে রাজি ছিল না। তারা চারদিক থেকে তাকে ঘিরে ফেলতে শুরু করে। শেষ পর্যন্ত সামনে গভীর খাদ দেখে যখন পালানোর আর কোনো পথই থাকে না, তখন কং বাধ্য হয়ে ঘুরে দাঁড়ায় এবং লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত করে ফেলে। যা দেখে নেকড়েরা ভেবেছিল এইবার শিকার করা খুবই সহজ হবে, কিন্তু তারা ক্ষণক্ষণেই টের পায়নি কং আগে থেকে সেখানে একটি মারাত্মক ফাঁদ তৈরি করে রেখেছিল। প্রথম নেকড়েটি লাফ দিতেই ফাঁদ সক্রিয় হয়ে যায়, আর পরের মুহূর্তেই সে গভীর গর্তে পড়ে যায়। নিচে থাকা ধারালো বর্ষাগুলো তার শরীর ভেদ করে বেরিয়ে যায়। সুযোগ বুঝে কং সঙ্গে সঙ্গে একটি বিশাল গাছের গুড়ি তুলে গর্তের মধ্যে ছুঁড়ে মারে। একের পর এক ফাঁদ সক্রিয় হতে থাকে। পাহাড়ের ওপর থেকে বিশাল বিশাল পাথর গড়িয়ে নেমে এসে পালানোর চেষ্টা করা নেকড়েগুলোকে পিষেই ফেলে। তবুও ধুলাবালি সরে যাওয়ার পর কয়েকটি নেকড়ে এখনো বাকি ছিল। তারা তখনও শিকার ছাড়তে রাজি ছিল না। প্রচন্ড রাগে কং একটি মৃত নেকড়ের দেহ তুলে নিয়ে নিজের অদম্য শক্তিতে সেটিকে দু টুকরো করে ফেলে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে বাকি নেকড়েগুলো তো ভয়ে লেজ গুটিয়ে পালিয়ে যায়। শিকার জিতার পরেও কংয়ের মুখে কোনো আনন্দ ছিল না, কারণ তার একটি পচা দাঁত তাকে অসহ্য যন্ত্রণা দিচ্ছে। তো কংয়ের মতো আমারও দাঁতে এরকম ব্যথা রয়েছে। হয়তো আমার দাঁত পচে যায়নি, কিন্তু আক্কেল দাঁতের ব্যথা আমাকে প্রচন্ড কষ্ট দেয়। ঠিক তখনই আড়ালে লুকিয়ে থাকা একটি টিকটিকি সুযোগ বুঝে মাংসের একটি টুকরো নিয়ে পালাতে শুরু করে। কং তো নিজের ভাগ কখনোই অন্য কাউকে দিতে চায় না, তাই কং থেকে ধরতে ঝাঁপিয়ে পড়লেও হঠাৎ দূর থেকে ভেসে আসা গর্জনের শব্দ শুনে সে থেমে যায়, কারণ সে বছরের পর বছর তার জাতির কাউকে খুঁজছিল। আর আমরা মানুষ এবং প্রাণী যাই হোক না কেন কখনোই একা বেঁচে থাকতে পারি না, আমাদের কোনো সঙ্গীত দরকারি হয়। তাই হয়তো কংয়েরও এরকম মনে হয়েছে যে তার একটা সঙ্গী থাকলে হয়তো ভালো হতো। তো যাই হোক, অনেক দূর থেকে ভেসে আসা সে গর্জন শুনে কংয়ের মনে হলো হয়তো তারই মতো আরেকজন তাকে ডাকছে। তাই সে দ্রুত সে শব্দের উৎসের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। সে এমন কিছু দেখে যা সে এক্সপেক্ট করে নেই, আর সেই ভয়ঙ্কর আওয়াজটা ছিল ছোট্ট একটা ব্যাঙের কাছ থেকে। ফলে বহু বছর ধরে ঘুরে বেড়ানোর পরেও কং একাই রয়ে যায়। এই নিঃসঙ্গতা ধীরে ধীরে তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। শেষ পর্যন্ত দাঁতের অসহ্য ব্যথা তাকে মানুষের সাহায্য নিতে বাধ্য করে। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে মানুষের জগতে প্রবেশ করে। হয়তো আপনাদের মাথায় কোশ্চেন আসতে পারে সে কিভাবে মানুষের জগতে প্রবেশ করলো। মানুষের দুনিয়া এবং কংয়ের দুনিয়া
নিয়ার সাথে একটা পোর্টাল যুক্ত আছে। এই পোর্টালের মাধ্যমে কংকে নিজের দুনিয়াতে পাঠানো হয় এবং কংও মাঝে মাঝে পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের পৃথিবীতে চলে আসে। মানুষের জগতে পৌঁছিয়ে কং একটি পাহাড়ের ওপর লুটিয়ে পড়ে এবং সাহায্যের জন্য অপেক্ষা করতে লাগে। ভাগ্যক্রমে সে কয়েকজন বিজ্ঞানীর চোখে পড়ে যায়, তবে নিজেদের নিরাপত্তার কথা ভেবে তারা কংকে প্রচুর পরিমাণের অ্যানেস্থিয়া প্রয়োগ করে, ফলে কং সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। এরপর তারা শহরের সবচেয়ে বিখ্যাত ডেন্টিস্টকে ডেকে আনে। কোনো সময় নষ্ট না করে ডেন্টিস্ট কং এর পচে যাওয়া দাঁতটি তুলতে শক্ত স্টিলের তার দিয়ে সেটিকে ভালো করে বেঁধে দেয়। ঠিক সেই সময় কং এর মুখ থেকে অসহ্য দুর্গন্ধ বেরিয়ে আসছিল। সব প্রস্তুতি শেষ হওয়ার পর স্পেস ক্রাফটটি হঠাৎই আকাশের দিকে উড়ে ওঠে। এক প্রবল ঝাঁকুনির সঙ্গে কং এর পচে যাওয়া দাঁতটি উপড়ে আসে। কিছুক্ষণ পর কং এর জ্ঞান ফিরলে সে অবাক হয়ে দেখে তার পুরনো দাঁতের জায়গায় একটি শক্তিশালী টাইটানিয়ামের দাঁত বসানো হয়েছে। নতুন দাঁত পাওয়ার পর সে যেন আগের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে। তখন তার মনে হয় এই দাঁতের যন্ত্রণা থেকে সে রেহাই পেয়ে এখন যে কোনো শত্রুকেই সে পরাজিত করতে পারবে। তো আপনাদের কি মনে হয়, আমারও কি কং এর মতো এরকম চিকিৎসা নেওয়া উচিত? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু ঠিক সেই সময় ল্যাবে হঠাৎ কং এর জগৎ থেকে একটি জরুরি সংকেত এসে পৌঁছায়। এই অপ্রত্যাশিত সংকেত সবাইকে হতবাক করে দেয়। বিষয়টি তদন্ত করার জন্য বিজ্ঞানীরা দ্রুত একটি উদ্ধারকারী দল প্রস্তুত করেন। এরপর তারা কিং কংকে সঙ্গে নিয়ে সেই রহস্যময় পোর্টালে প্রবেশ করেন, যেটি সরাসরি কং এর জগতে পৌঁছিয়ে যায়। পোর্টালের ভেতর ঢুকতে তাদের স্পেসক্রাফটটি প্রচন্ড গতিতে নিচের দিকে টেনে নিয়ে যেতে লাগে। কয়েক মুহূর্তের মধ্যেই তারা আবারও সে রহস্যময় জগতে পৌঁছিয়ে যায়। নিজের এলাকায় ফিরে কং প্রথমে বুঝতে পারে তার খাবার চুরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে সে নিজের বিশাল কুঠোর তুলে নেয় এবং একটি উঁচু পাহাড়ের চূড়ায় উঠে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় গভীর একটি ফাটলের ভেতর থেকে হালকা নীল রঙের আলো বেরিয়ে আসছে। কৌতূহল সামলাতে না পেরে কং এক মুহূর্ত দেরি করে না, সে গভীর খাতে লাফ দিয়ে পড়ে। অন্ধকার গভীরে পৌঁছাতেই তার কুঠোরটি নিচে থেকে জ্বলে ওঠে। আলো ছড়িয়ে পড়তে দেখা যায় চারদিকে অদ্ভুত সব চকচকে পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো কুঠোরের আলোতে প্রতিক্রিয়া দেখাচ্ছে। ঠিক তখনই দূর থেকে এক ভয়ঙ্কর গর্জনের শব্দ ভেসে আসে। সেই গর্জনের উৎস খুঁজতে খুঁজতে কং একটি বিশাল ঝর্ণা পার হয়ে এমন এক গোপন জায়গাতে পৌঁছায় যার অস্তিত্ব সে আগে কখনোই দেখেনি। ধীরে ধীরে সামনে এগোতেই তার নাকে এক অদ্ভুত গন্ধ লাগে। হঠাৎই তার সামনে বিশাল এক ছায়ামূর্তি ভেসে ওঠে। এক মুহূর্ত দেরি না করে কং নিজের কুঠোর তুলে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো দুজনের মধ্যকার দূরত্ব যত কম লাগে, ছায়ামূর্তিটিও ততটাই ছোট হতে শুরু করে। পরে দেখা যায় ওটা কোনো দানব ছিল না, বরং সে ছোট নিষ্পাপ বানরটি ছিল, যাকে আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম। তখন কং ধীরে ধীরে ঝুঁকে নিজের কুঠোর নামিয়ে দেয় এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় ছোট বানরটির দিকে। কং ভেবেছিল বানরটিও তাকে দেখে খুশি হবে, কিন্তু হঠাৎই ছোট বানরটি তার হাতে জোরে কামড় বসিয়ে দেয়। এত কষ্ট করে নিজের মতো কাউকে খুঁজে পেয়েও সে তাকে যেতে দিতে রাজি হয় না, তাই সে ছোট বানরটির পিছু নেয়। কিন্তু ঠিক তখনই পেছন থেকে এক বিশালাকার ছায়া এসে দাঁড়ায়। পেছনে ফিরে কং দেখে তার সামনে আকারে এক বিশাল গরিলা দাঁড়িয়ে আছে। এমন প্রতিপক্ষ সে আগে কখনোই দেখেনি। কং কিছু বুঝে ওঠার আগেই দুই লম্বাওয়ালা গরিলা পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতেই ফেলে দেয়। গরিলার মুখের হাসি দেখে বোঝা যাচ্ছিল তারা যুদ্ধ করতে এসেছে, তাই কং আর দেরি করে না। সে দ্রুত একটি বড় পাথর তুলে নিয়ে সরাসরি তাদের দিকে ছুঁড়ে মারে। রাগে গরিলা কং এর উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু কং নিজের শক্তি আর কৌশল দিয়ে একে একে সবাইকে মাটিতে ফেলে দেয়। এমনকি গরিলাটি কং এর কুঠোর হাতে নিয়ে তার সামনে টিকতেও পারে না। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক যখন কং নিজের কুঠোরটি তুলে নিতে যাচ্ছিল, তখনই ছোট বানরটি দৌড়ে এসে তার মুখের উপর ঝাঁপিয়ে পড়ে। কং সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে এবং মজার ছলে তাকে অস্ত্রের মতো ব্যবহার করে বাকি গরিলাদের উপর আছড়ে মারতে লাগে। গরিলা জানতো কং এর সঙ্গে শক্তিতে তারা পারবে না, তবুও তারা একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে। এই ধস্তাধস্তির মাঝে একটি গরিলা ভুল করে গভীর খাতে পড়ে যায়, কিন্তু কং দ্রুত তাকে ধরে উপরে তুলে আনে। কিন্তু সে কং এর প্রতি কৃতজ্ঞ হওয়ার বদলে সে গরিলাটি মাটিতে থাকা একটি ছুরি তুলে নিয়ে কং এর উপর হামলা চালায়। এতে কং প্রচন্ড রেগে যায়। সে এক লাথিতে গরিলাটিকে আবারও সে গর্তের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। এই দৃশ্য দেখে গরিলাদের প্রধান ভয়ে পালাতে শুরু করে। কং মাটি থেকে একটি বড় পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারে। পাথরটি সোজা গিয়ে তার মাথায় আঘাত করে। আঘাত পেলেও সে বিড়বিড় করতে করতে পেছনে না তাকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর কং গাছের আড়ালে লুকিয়ে থাকা ছোট বানরটিকে ধরে বাইরে টেনে আনে এবং মাটিতে ফেলে দেয়। এরপর মাটি থেকে গরিলাদের প্রধানের পড়ে থাকা ছুরিটি তুলে ছোট বানরটিকে ইশারা করে বলে যেন সে তাকে গরিলাদের আস্তানে নিয়ে যায়। উপায় না দেখে ছোট বানরটি সামনে সামনে হাঁটতে শুরু করে আর কং তার পেছনে পেছনে এগিয়ে চলে। তারা যত ভেতরের দিকে এগোতে লাগে ততই চারপাশে
চারপাশে নানা ধরনের ভয়ঙ্কর প্রাণী চোখে পড়তে শুরু করে। বাইরে থেকে জগৎটি যতই শান্ত মনে হোক না কেন, বাস্তবে প্রতিটি পদক্ষেপেই লুকিয়েছিল ভয়ঙ্কর বিপদ। ছোট বানরটি তার হাত থেকে বাঁচার জন্য অনেক চালাকি করে, কিন্তু কোনোভাবে কং এর হাত থেকে সে বাঁচতে পারে না। একদিন কং ড্রাগনের মাংস খাচ্ছিল, সেটা দেখে ক্ষুধায় কাতর ছোট বানরটি সে মাংস খেতে তার সাথে খুনসুটি করতে শুরু করে। এক পর্যায়ে কং তার মাংসের একটি টুকরা ভেঙে দিয়ে তার দিকে ছুঁড়ে মারে। সে ভয়ে ভয়ে সেটি তুলে নেয়। এই দয়ালু মনোভাব দেখে তার ধারণা বদলে যেতে লাগে। সে বুঝতে পারে কং আসলে ততটা খারাপ নয় যতটা সে ভেবেছিল। ধীরে ধীরে সাহস সঞ্চয় করে সে কং এর পাশে এসে বসে। দুইজন শান্তভাবে কিছু সময় একসাথে কাটাতে লাগে, কিন্তু তার কেউই বুঝতে পারেনি তারা যত সামনে এগোচ্ছে বিপদ তত দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। আরো গভীরে পৌঁছানোর পর অবশেষে কং নিজের মতো আরো একজন গরিলাকে দেখতে পায়, কিন্তু তাদের অবস্থা দেখে তার মন খারাপ হয়ে যায়। তারা সবাই অমানবিক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল, সারাদিন কঠোর পরিশ্রম করতে বাধ্য হতো, আর তাদের জীবন যেন এক জীবন্ত নরকে পরিণত হয়েছে। ঠিক তখন এক বৃদ্ধ গরিলার হাত থেকে ভুল করে একটি পাথর পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে এক প্রহরী গরিলা তাকে নির্মমভাবে মারধর করতে শুরু করে। এই দৃশ্য দেখে কং আর নিজেকে সামলাতে পারে না। সে নিজের বিশাল কুঠোরটি জোরে মাটিতে আঘাত করে এবং বৃদ্ধ গরিলাটিকে তুলে নিরাপদে সরিয়ে নেয়। এতে সেখানে থাকা নিরাপত্তা রক্ষীরা ক্ষিপ্ত হয়ে কং এর দিকে ছুটে আসে এবং তাকে হস্তক্ষেপ না করার হুমকি দিতে লাগে। কিন্তু কং এর এই সাহসী পদক্ষেপ অন্য সব বন্দী গরিলার মনে নতুন করে আশার আলো জাগিয়ে তোলে। এইদিকে আগে পালিয়ে যাওয়া সেই গরিলাটি সবকিছু দেখছিল। সে দৌড়ে গিয়ে এই অঞ্চলের শাসক স্কারকিং এর কাছে পুরো ঘটনা জানিয়ে দেয়। সব কথা শুনে স্কারকিং ভীষণ রেগে যায়। সে সিংহাসন থেকে উঠে দাঁড়াতেই পথের দুই পাশে থাকা সব গরিলা মাথা নিচু করে সম্মান জানাতে লাগে, কিন্তু কিং কং একটুকু ভয় না পেয়ে আগের মতনই সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। স্কারকিং কংকে ভালো করে দেখে। কং এর মুখে বসানো স্টিলের দাঁত দেখে সে ব্যঙ্গ করে হেসে ওঠে, কিন্তু পরের মুহূর্তেই নিজের রাগ বাড়াতে একটি গরিলাকে লাথি মেরে জ্বলন্ত লাভার মধ্যে ফেলে দেয়। এই নির্মম দৃশ্য দেখে কং এর রাগ চরমে পৌঁছিয়ে যায়। নিজের শক্তি দেখাতে স্কারকিং কাঁধ থেকে তার বিশেষ অস্ত্রটি বের করে। কং সঙ্গে সঙ্গে নিজের কুঠোর তুলে নেয়। শুরু হয় দুই দৈত্যের মধ্যে ভয়ঙ্কর লড়াই। লম্বা অস্ত্রের সুবিধা নিয়ে স্কারকিং প্রথমে কং এর ওপর আক্রমণ চালায়। অস্ত্রে বসানো রহস্যময় ক্রিস্টালের শক্তি ব্যবহার করে একের পর আঘাত করতে থাকে। কং পাল্টা ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শক্তির দিক থেকে পিছিয়ে থাকায় স্কারকিং দূরত্ব বজায় রেখে লড়াই চালিয়ে যায়। ধীরে ধীরে কং পিছিয়ে পড়ে আর এক পর্যায়ে তার কুড়োল হাত থেকে ছিটকে মাটিতেই পড়ে যায়। সুযোগ বুঝে স্কারকিং নিজের অস্ত্র দিয়ে কং এর গলা পেঁচিয়ে আটকে ফেলার চেষ্টা করে, কিন্তু কং নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে তুলে সজোরে মাটিতে আছড়ে মারে। মুহূর্তে স্কারকিং মাটিতে লুটিয়ে পড়ে। এইবার সে তার আসল শক্তি ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। অস্ত্রে বসানো রহস্যময় পাথরটি জ্বলে উঠতেই অন্য গরিলারা বিশাল পাথর ফেলে লাভার প্রবাহ আটকে দেয়। ঠিক তখনই গুহার গভীরের অন্ধকারে দুইটি জ্বলন্ত চোখ দেখা যায়। ধীরে ধীরে বেরিয়ে আসে টাইটান সিমো, সেই কিংবদন্তি দানব যে একসময় পুরো পৃথিবীকে বরফে ঢেকে দিয়েছিল। স্কারকিং সঙ্গে সঙ্গে সিমোকে কং এর উপর আক্রমণের নির্দেশ দেয়, কিন্তু সিমো তা মানতে চায় না। কিন্তু স্কারকিং অস্ত্রের শক্তি দিয়ে তাকে যন্ত্রণায় বাধ্য করে। শেষ পর্যন্ত সিমো কং এর উপর আক্রমণ চালায়, কিন্তু কং দ্রুত লাফ দিয়ে প্রথম আঘাত এড়িয়ে চলে। এরপর কুঠোর দিয়ে প্রতিরোধের চেষ্টা করলেও সিমোর অপ্রতিরোধ্য শক্তির সামনে টিকতে পারে না। মুহূর্তে কং এর ডান হাত বরফে জমে গুরুতর ভাবে আহত হয়। এই সুযোগে স্কারকিং সিমোকে কংকে শেষ করে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু ঠিক তখনই ছোট বানরটি একটি গোপন সুড়ঙ্গের দিকে ইশারা করে। কং আর এক মুহূর্ত দেরি করে না, সে সুড়ঙ্গে ঢুকে পড়ে, কিন্তু তার পেছনে শত শত হিংস্র গরিলা ধাওয়া করতে থাকে। ভাগ্য ভালো ছিল, এই জঙ্গলে বহু বছর ধরে থাকার কারণে কং আগে থেকে অনেক জায়গায় মারাত্মক ফাঁদ পেতে রেখেছিল, কিন্তু শত্রুর সংখ্যা এত বেশি ছিল যে আহত অবস্থায় সে বেশিক্ষণ টিকে থাকতে পারে না। অল্প সময়ের মধ্যে গরিলা চারদিক থেকে তাকে ঘিরে ফেলে। এখন কং এর ভরসা শুধু শেষ একটি ফাঁদ, কিন্তু ততক্ষণে গরিলারাও সতর্ক হয়ে যায়। তারা মাটিতে পড়ে থাকা লতাটি দেখে ফেলে, যেটি টানলে ফাঁদ সক্রিয় হয়ে যেত। কং বুঝতে পারে তার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তার মনে হতে থাকে এইবার হয়তো সবকিছু শেষ। ঠিক সেই মুহূর্তেই পাহাড়ের উপরে লুকিয়ে রাখা ফাঁদটি হঠাৎই সক্রিয় হয়ে যায়। শত শত টন ওজনের বিশাল পাথর গড়িয়ে নেমে আসে এবং গরিলাদের চাপা দেয়। তখন কং অবাক হয়ে দেখে ফাঁদটি সক্রিয় করেছে সেই ছোট বানরটি, কিন্তু ততক্ষণে কং এতটাই আহত হয়ে পড়েছিল যে তার আর লড়াই করার শক্তি থাকে না। তাই ছোট বানরটি তাকে নিয়ে সে মানুষের কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তারা জানতো না গরিলাদের মধ্যে একজন এখনো বেঁচে আছে এবং গোপনে সবকিছু অনুসরণ করছে। এইদিকে কং এর সঙ্গে আসা বিজ্ঞানীরা দেখতে পায় তাদের গবেষণা ঘাঁটিটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।
কিছুক্ষণ পর একটি পাথরের গায়ে বিশাল হাতের ছাপ দেখে তারা বুঝতে পারে এই জগতে কং এর মতো আরো বিশাল প্রাণীর অস্তিত্ব রয়েছে। অনুসন্ধান চালাতে চালাতে তারা জঙ্গলের গভীরে পৌঁছে একটি লুকানো অস্ত্র খুঁজে পান। দলের এক নারী বিজ্ঞানী সেটি সক্রিয় করতেই চারপাশ থেকে পানি নেমে এসে প্রবল স্রোত তৈরি করে। সেই স্রোত জঙ্গলের আরো গভীরের দিকে বয়ে যেতে থাকে। পানির পথ অনুসরণ করতে করতে তারা এক রহস্যময় দেওয়ালের সামনে এসে দাঁড়ায়। দেওয়ালটি জঙ্গলের ভেতরে এক অদৃশ্য জগৎকে আড়াল করে রেখেছে। দেওয়াল স্পর্শ করতে নীল আলো পুরো দেওয়াল জুড়ে ছড়িয়ে পড়ে। এরপর তারা দেওয়ালে একটি ছোট ছিদ্র তৈরি করে। ছিদ্রর ওপারে যা দেখে তা দেখে সবাই অবাক হয়ে যায়। দেওয়ালের পেছনে লুকিয়ে ছিল এক অপূর্ব সুন্দর জগৎ, যার অস্তিত্ব সম্পর্কে পৃথিবীর কেউই কোনোদিন জানতো না। সেখানে পা রাখতে একদল আদিবাসী তাদের চারদিক থেকে ঘিরে ফেলে। দেখতে তারা মানুষের মতো হলেও তাদের পোশাক পরিচ্ছদ ছিল সম্পূর্ণ আলাদা। আশ্চর্যের বিষয়, তার বিজ্ঞানীদের কোনো ক্ষতি না করে নিজেদের গ্রামের দিকে নিয়ে যায়। সেখানে গিয়ে বিজ্ঞানীরা জানতে পারে এই মানুষগুলো হাজার হাজার বছর ধরে পৃথিবীর নিচে বাস করছে। তাদের দায়িত্ব সে রহস্যময় পোর্টালটিকে পাহারা দেওয়া, যা সরাসরি মানুষের জগতের সাথে সংযুক্ত। অন্যদিকে স্কার কিং বহু বছর ধরে এই জায়গাটির সন্ধান করছে, কারণ এই পোর্টাল ব্যবহার করে সে মানুষের পৃথিবী দখল করতে চায়। ঠিক তখনই মানুষের গন্ধ অনুসরণ করতে করতে কং বিজ্ঞানীদের কাছে পৌঁছিয়ে যায়, কিন্তু অদৃশ্য দেওয়ালের কারণে ভেতরের জগৎ তার চোখে পড়ে না। তখন আদিবাসীরা জাদুকরী দেওয়ালের একটি ফাটল তৈরি করে। সেই ফাটল দিয়ে কং সহজে ভেতরে ঢুকে মানুষের কাছে পৌঁছিয়ে যায়, কিন্তু তারা কেউই বুঝতে পারেনি দূরে থেকে যাওয়া সেই গরিলাটি সবকিছু দেখে ফেলেছিল। মানুষের সামনে পৌঁছাতেই কং এর শরীর আর সাড়া দেয় না, সে মাটিতে লুটিয়ে পড়ে। পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখতে পান তার ডান হাত ভয়ঙ্কর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় হাতটি আর আগের মতো কখনোই ব্যবহার করা সম্ভব নয়। তখন একজন বিজ্ঞানী কং এর জন্য একটি যান্ত্রিক হাত বসানোর সিদ্ধান্ত নেয়, যা ছিল বিশেষভাবে তৈরি করা শক্তিশালী একটি মেকানিক্যাল আর্ম, যা কংকে আগের চেয়েও শক্তিশালী করে তুলতে তৈরি করা হয়েছিল। সৌভাগ্যবশত গবেষণা ঘাঁটি ধ্বংস হলেও যন্ত্রটি ভূগর্ভস্থ মেকানিক্যাল স্টোরে নিরাপদেই ছিল। অল্প সময়ের মধ্যেই বিজ্ঞানীরা সেটি নিয়ে এসে কং এর আহত হাতে বসিয়ে দেন। আশ্চর্যজনক ভাবে যন্ত্রটি নিজেই ক্ষতিগ্রস্ত অংশ শনাক্ত করে তার শরীরের সঙ্গে যুক্ত করতে শুরু করে। যান্ত্রিক হাতের ভেতরে থাকা বিশেষ ঔষধ কং এর শরীরে প্রবেশ করাতেই অচেতন অবস্থায় সে নতুন শক্তি অনুভব করতে থাকে। জ্ঞান ফিরতেই তার মুখের অভিব্যক্তি জানিয়ে দেয় নতুন এই হাত তাকে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। ঠিক তখনই ছোট বানরটি দৌড়ে সেখানে পৌঁছিয়ে যায়। হাঁপাতে হাঁপাতে সে জানায় স্কার কিং ইতিমধ্যে পোর্টালের অবস্থান জেনে গিয়েছে। খুব শীঘ্রই সে সিমোকে নিয়ে আদিবাসীদের গ্রামে আক্রমণ করবে। কং বুঝতে পারে একা তার পক্ষে স্কার কিং আর সিমোর মোকাবেলা করা অসম্ভব, তাই তার সামনে এখন একটাই পথ, মানুষের জগতে গিয়ে বহু বছর ধরে ঘুমিয়ে থাকা গডজিলাকে জাগিয়ে তোলা। তবে কং তখনও জানে না যাকে সে সবচেয়ে বড় সহায়ক মনে করছে সে গডজিলাই অল্প সময়ের মধ্যেই তার সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ হয়ে উঠবে। ঠিক সেই সময় পোর্টালের নিচের মাটি প্রবলভাবে কাঁপতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সেখান থেকে একটি বিশাল যান্ত্রিক হাত উপরে উঠে আসে। এটাই ছিল সেই বিশেষ ব্যবস্থা যা পৃথিবীতে যাওয়ার পোর্টাল খুলে দেয়। পোর্টাল সক্রিয় হতেই কং মানুষের পৃথিবীতে চলে আসে। কং এর উপস্থিতি টের পেতেই বহুদিন ধরে ঘুমিয়ে থাকা গডজিলা হঠাৎই জেগে ওঠে। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত কং এর দিকে ছুটে আসে। কং এর সামনে পৌঁছিয়ে তার মনে হয় কং তাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতে এসেছে, তাই কোনো কথা শোনার সুযোগ না দিয়ে প্রচন্ড গতিতে কং এর উপর ঝাঁপিয়ে পড়ে। তার চোখের আগুনেই জানিয়ে দিচ্ছিল এইবার সে কংকে কোনোভাবেই ছাড় দেবে না। গডজিলাকে নিজের দিকে ছুটে আসতে দেখে কং হাত তুলে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু গডজিলা তখন তার আর কোনো কথা শুনতে রাজি ছিল না। সে সজোরে ধাক্কা মেরে কংকে কয়েকশো মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। গডজিলা থামছে না দেখে কং পেছন থেকে তাকে আক্রমণ করে যাতে কোনোভাবে তাকে শান্ত করা যায়, কিন্তু এতে উল্টা গডজিলা আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। সে ঘুরে দাঁড়িয়ে কং এর যান্ত্রিক হাত নিজের শক্তিশালী চোয়ালে চেপে ধরে, এরপর প্রচন্ড শক্তিতে তাকে মাটিতে আছড়ে মারে। এ আঘাতে কং পুরোপুরি দিশাহারা হয়ে পড়ে। কং উঠে দাঁড়ানোর আগেই গডজিলা আবারও তার উপর ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত কংও বুঝতে পারে কথায় আর কাজ হবে না, তাই সেও উল্টা লড়াই করতে শুরু করে। গডজিলা তখন তার সবচেয়ে শক্তিশালী রূপে ছিল, তবে নতুন মেকানিক্যাল হাত পাওয়ার পর কং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। তবুও কিছুক্ষণ লড়াইয়ের পর সে বুঝতে পারে গডজিলাকে পরাজিত করা সহজ নয়, তাই হঠাৎ গডজিলাকে শক্ত করে ধরে জোর করে পোর্টালের দিকে টেনে নিয়ে যেতে শুরু করে। এইদিকে আদিবাসীরা স্কার কিংকে থামাতে পানির মধ্যে একটি বিশেষ লাল রঙের তরল মিশিয়ে দেয়। তরলটি পানিতে মিশতে এক রহস্যময় ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। দুইটি বিশাল পিরামিড ধীরে ধীরে একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। পরিকল্পনা ছিল কিছু সময়ের জন্য পুরো এলাকায় মধ্যাকর্ষণ শক্তি বন্ধ হয়ে যাবে। তখন
সবাই বাতাসে ভেসে উঠবে আর স্কার্কিং এর পক্ষে পোর্টাল পর্যন্ত পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। কিন্তু দুর্ভাগ্যবশত পিরামিড দুইটি এক হওয়ার আগে স্কার্কিং সেখানে পৌঁছে যায়। পরিস্থিতি বুঝতে সে সিমোকে আদেশ দেয় বরফ দিয়ে পিরামিড দুটোকে মাঝের পথে আটকে দিতে। ঠিক তখনই পোর্টাল থেকে তীব্র আলোর ঝলক বেরিয়ে এসে মাটিতে আছড়ে পড়ে। পরের মুহূর্তে ধ্বংসস্তূপ ভেঙে গডজিলা আর কং বেরিয়ে আসে। সিমো আর স্কার্কিং কে দেখেই গডজিলা সব বুঝে যায় কং কেন তাকে এখানে নিয়ে এসেছে। এক মুহূর্ত দেরি না করে সে কং এর কাঁধে কাঁধ মিলিয়ে শত্রুদের ওপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে স্কার্কিং সিমোকে নিয়ে তাদের মোকাবেলায় এগিয়ে আসে। শুরু হয় চার দত্তের ভয়ঙ্কর সংঘর্ষণ। ঠিক তখনই বরফের বাঁধ ভেঙে যায় আর দুটি পিরামিড একে অপরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষণের সঙ্গে সঙ্গে পুরো এলাকায় মাধ্যাকর্ষণ শক্তি সাময়িকভাবে বিকল হয়ে যায়। মুহূর্তের মধ্যে সবে বাতাসে ভেসে উঠে। ধীরে ধীরে লড়াইয়ের মোড় ঘুরতে শুরু করে। কং স্কার্কিং এর ওপর আধিপত্য বিস্তার করতে থাকে, কিন্তু শত্রুর সংখ্যা বেশি হয় পেছন দিক থেকে বারবার আক্রমণের শিকার হয়। এই দৃশ্য দেখে ছোট বানরটিও চুপ থাকে না। সে মাটি থেকে বড় বড় পাথর তুলে কংকে সাহায্য করতে শুরু করে। এইদিকে সুযোগ বুঝে সিমো গডজিলার উপর ভয়ঙ্কর বরফের আক্রমণ চালায়। কয়েক মুহূর্তের মধ্যে গডজিলার পুরো শরীর বরফে জমে যায়, কিন্তু গডজিলা এত সহজে হার মানার পাত্র ছিল না। প্রচন্ড শক্তি প্রয়োগ করে এক ঝটকায় সব বরফ ভেঙে বেরিয়ে আসে। ঠিক তখনই অ্যান্টি গ্র্যাভিটির ব্যবস্থা বন্ধ হয়ে যায় আর চারদিকে আবারও স্বাভাবিক মাধ্যাকর্ষণ ফিরে আসে। সুযোগ পেয়ে স্কার্কিং কং এর হাত থেকে নিজেকে ছাড়িয়ে সরাসরি পোর্টালের মধ্যে লাফ দেয়। তাকে থামাতে কং আর গডজিলাও সঙ্গে সঙ্গে তার পেছনে ঝাঁপিয়ে পড়ে। তবে এই তাড়াহুড়োর মধ্যে কং এর কুঠোরটি সেখানেই পড়ে থাকে। অন্যদিকে মানুষের পৃথিবীতে কেউই বুঝতে পারেনি এত বড় বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। হঠাৎ সমুদ্রের বিশাল ঢেউ মুহূর্তের মধ্যে জমে বিশাল বরফের পাহাড়ে পরিণত হয়। পরের মুহূর্তে স্কার্কিং সিমোকে নিয়ে মানুষের পৃথিবীতে এসে পৌঁছায়। খোলা আকাশের নিচে এসে নিচে থাকা মানুষকে দেখে বিকট গর্জন ছাড়ে। তার মনে হয় এইবার পুরো পৃথিবী দখল করার সময় এসে গিয়েছে। সঙ্গে সঙ্গে সে সিমোকে চারদিকে বরফের ঝড় ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেয়। সিমো এটা করতে চাচ্ছিল না, কিন্তু বাধ্য হয়ে চারদিকে ভয়ঙ্কর বরফের ঝড় বাড়িয়ে দেয়। দেখতে দেখতে উঁচু উঁচু ভবন বরফে জমে ভেঙে পড়তে শুরু করে। স্কার্কিং যখন ভাবতে থাকে এইবার আর তাকে থামাতে পারবে না, ঠিক তখনই কং সামনে এসে প্রচন্ড একটি ঘুষি মারে। সেই আঘাতে স্কার্কিং এর বিশাল দাঁত মাটিতে পড়ে যায়। প্রচন্ড রেগে গিয়ে স্কার্কিং আবারও সিমোকে কং এর উপর আক্রমণ করার নির্দেশ দেয়, কিন্তু ঠিক তখনই গডজিলা এসে সিমোর পথ আটকে দেয়। সিমোর সাহায্য ছাড়া বেশিক্ষণ টিকতে পারবে না বুঝে স্কার্কিং একটি বিশাল ভবন তুলে কং এর দিকে ছুড়ে মারে, কিন্তু কং এর তাতে তেমন কোনো ক্ষতি হয় না। ঠিক তখনই পেছন দিক থেকে সিমো কং এর উপর ঝাঁপিয়ে পড়ে। সে কং এর যান্ত্রিক হাত শক্ত করে চেপে ধরে আর মুহূর্তের মধ্যে সেটি আবারও বরফে জমিয়ে ফেলতে শুরু করে। এই দৃশ্য দেখে স্কার্কিং এর মনে হয় এবার জয় নিশ্চিত তারই হবে, কিন্তু সে একটি বড় ভুল করে বসে। পেছনে দাঁড়িয়ে থাকা গডজিলাকে সে ভুলেই গিয়েছিল। পরের মুহূর্তে গডজিলা নিজের সমস্ত শক্তি জাগিয়ে তুলে তার পুরো শরীর উজ্জ্বল বেগুনি আলোয় জ্বলজ্বল করতে শুরু করে। এরপর কোনো সুযোগ না দিয়ে প্রচন্ড শক্তিতে স্কার্কিং এর উপর ঝাঁপিয়ে পড়ে। স্কার্কিং কোনো মতো সে আক্রমণ এড়িয়ে নিজের অস্ত্র দিয়ে পাল্টা আহত করার চেষ্টা করে, কিন্তু গডজিলা তাকে কোনো সুযোগই দেয় না। সে স্কার্কিং এর অস্ত্রটি তুলে এক ঝটকায় দুই টুকরো করে ফেলে আর অস্ত্রের সঙ্গে সঙ্গে সিমোকে নিয়ন্ত্রণ করার রহস্যময় ক্রিস্টালটি মাটিতে পড়ে যায়। ক্রিস্টালটি পড়তেই স্কার্কিং সেটি তুলে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু গডজিলা এক মুহূর্তের জন্য তাকে সেই সুযোগ দেয় না। এখন পুরো যুদ্ধের ভাগ্য নির্ভর করছে সেই একটিমাত্র ক্রিস্টালের ওপর। যার হাতে ক্রিস্টাল থাকবে বিজয় হবে তারই। ঠিক সেই মুহূর্তে ছোট বানরটির চোখে পড়ে কং এর ফেলে যাওয়া কুঠোরটি। এক লাফে নিচে নেমে সে কুঠোরটি তুলে নেয় এবং দ্রুত মানুষের পৃথিবীতে চলে আসে। মাটিতে পড়ে থাকা ক্রিস্টালটি দেখেই সে এক সেকেন্ডও দেরি করে না। কুঠোরের এক শক্তিশালী আঘাতে ক্রিস্টালটি সম্পূর্ণ ঘুরিয়ে দেয়। ক্রিস্টালটি ভেঙে যেতেই সিমো স্কার্কিং এর নিয়ন্ত্রণ থেকে পুরোপুরি মুক্ত হয়ে যায়। প্রচন্ড রাগে স্কার্কিং ছোট বানরটিকে হত্যা করতে ছুটে আসে, কিন্তু ঠিক তখনই কং তার সামনে এসে দাঁড়ায়। একের পর এক শক্তিশালী ঘুষিতে সে স্কার্কিং কে মাটিতেই ফেলে দেয়। ক্রিস্টালের শক্তি হারিয়ে স্কার্কিং তখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছিল। এইদিকে মুক্ত হওয়ার পর সিমো ধীরে ধীরে গডজিলার দিকে তাকায়, যেন সে কোনো নীরব সম্মতির অপেক্ষায় ছিল। তারপর হাজার হাজার বছর পর সিমো প্রথমবার নিজের ইচ্ছা মতো কাজ করে। এক মুহূর্তের মধ্যে সে বরফের নিঃশ্বাস ছুড়ে স্কার্কিং কে সম্পূর্ণ বরফের মূর্তিতে পরিণত করে। পরের মুহূর্তে কং বরফে জমে যায় স্কার্কিং কে আকাশে ছুড়ে তুলে সমস্ত শক্তি দিয়ে মাটিতে আছড়ে মারে। প্রচন্ড আঘাতে স্কার্কিং এর পুরো শরীর টুকরো টুকরো হয়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। অবশেষে বহু প্রতীক্ষিত সে যুদ্ধের সমাপ্তি ঘটে। তবে পৃথিবীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা তখনও বাকি ছিল, কিন্তু ঠিক তখনই গডজিলা আকাশের দিকে মুখ তুলে নিজের ভেতরের বিশাল শক্তি মুক্ত করে। সেই শক্তির প্রভাবে আকাশ জুড়ে ছেয়ে থাকা
ঢাকা কালো মেঘ ধীরে ধীরে সরে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সূর্যের আলো আবারও পৃথিবীকে আলোকিত করে। সবকিছু শান্ত হয়ে গেলে গডজিলা নিজের রাজ্যে ফিরে গিয়ে আবারও গভীর নিদ্রায় ডুবে যায়। অন্যদিকে কিংকং তার নতুন ছোট সঙ্গীকে নিয়ে পৃথিবীর গভীরে নিজের জগতে ফিরে আসে, যেখানে সে নিজের যাদের সবাইকে সঙ্গে নিয়ে সে নতুন জীবনের সূচনা করে। আর এভাবেই শেষ হয়ে যায় এই অসাধারণ সিনেমাটি।